গুড মর্নিং বন্ধুরা। আমাদের কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা কি করছি না, 2025 সালে যে এনটিপিসির এক্সাম হয়েছিল সেই এনটিপিসি এক্সামের শিফট বাই শিফট আমরা কি করছি না, এই জিকের যে কোশ্চেনগুলো ছিল সেই জিকের কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করছি। ঠিক আছে। তো আজকে আমরা কি করবো, এই 9 তারিখের সেকেন্ড শিফটে যে জিকের কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম কথা, প্রশ্নটা কি বলেছে না, হুইচ ইভেন্ট মার্ক দ্য ফাইনাল কোলাপস অফ ব্রিটিশ পলিসি অফ অ্যানেক্সেশন। মানে অ্যানেক্সেশন মানে কি না, এই যে ব্রিটিশরা কি অন্য রাজ্যগুলোকে বা প্রিন্সলি স্টেটগুলোকে এইগুলোকে যে হাতিয়ে নিচ্ছিল, এই হাতিয়ে নেওয়াটা কিভাবে, মানে কোনটা, এই যে কোনটা মানে হচ্ছে এই এই যে এইগুলো হয়েছিল এর মধ্যে কোনটার ফলে সেই অ্যানেক্সেশন পলিসিটার কি কোলাপস হয়েছিল, ফাইনাল কোলাপস হয়েছিল, না কিসের ফলে, না দ্য রিভোল্ট অফ 1857, 1857 সালের বিদ্রোহ। ঠিক আছে, কি বলেছে না 1857 সালের আগে কি ব্রিটিশরা সলব নীতি বা অ্যানেক্সেশন অনুসরণ করত। এই নীতির কারণে কি হয় না, অনেক ভারতীয় শাসক তাদের রাজ্য হারিয়েছিল। আর সত্ত্ববিলোপ নীতি বা অ্যানেক্সেশন কি বলছে না, ডক্টরিন অফ ল্যাপস ওয়াজ এ মেজর অ্যানেক্সেশন পলিসি। ডক্টরিন অফ ল্যাপস বা সত্ত্ব বিলোপ নীতি ছিল একটি প্রধান অধিগ্রহণ নীতি। সত্ত্ব বিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস কি না, যদি কোনো রাজার, ঠিক আছে, কোনো পুত্র সন্তান না থাকতো তাহলে কি করতো না, তারপরে সেই রাজার পরে সেই রাজ্যটাকে কি না ব্রিটিশরা তাদের শাসনের আন্ডারে নিয়ে নিত। ঠিক আছে, এটাই ছিল কি ডক্টরিন অফ ল্যাপস। এরপরে কি ভারতীয় শাসক ও সৈন্যরা ব্রিটিশদের ওপর ক্ষুব্ধ হয়েছিল। এই ক্ষোভের কারণেই 1857 সালে বিদ্রোহ শুরু হয়েছিল। এটি ছিল কি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় বিদ্রোহ। এই বিদ্রোহ ভারতে ব্রিটিশদের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। 1857 সালের পর ব্রিটিশরা তাদের অধিগ্রহণ নীতি বন্ধ করে। এই যে অ্যানেক্সেশন আছে আফটার 1857, ব্রিটিশ এন্ডেড দেয়ার অ্যানেক্সেশন পলিসি। ঠিক আছে, এই যে রাজ্য হাতিয়ে নেওয়া এই সবগুলোকে কি না এরপরে বন্ধ করেছিল। আর কি দ্য ব্রিটিশ ক্রাউন টুক ওভার ডাইরেক্ট কন্ট্রোল অফ ইন্ডিয়া ইন 1858। তারপরে কি 57 সালে বিদ্রোহ হয়েছিল, 1857 সালে বিদ্রোহ হয়েছিল। তারপরে কি 1858 সালে ব্রিটিশ রাজশক্তি ভারতের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। এই 1857 সালের পরে কি হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল কেম টু অ্যান এন্ড, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের রুল খতম হয়ে যায়। আর এর ফলে কি হয় না, এরপরে না ব্রিটিশ যে রাজশক্তি সেইটা এবার সেই রাজশক্তি ভারতকে কন্ট্রোল করা শুরু করে 1858 সাল থেকে। ভারতীয় রাজপুত্রদের আশ্বাস দেওয়া হয়েছিল এবং ভারতের যে রাজারা ছিল, যা প্রিন্সেস ছিল, তাদের অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল যে তাদের রাজ্য সুরক্ষিত থাকবে। তাদের যদি পুত্র সন্তান নাও থাকে তবুও কি না তাদের রাজ্য সুরক্ষিত থাকবে। তাহলে ব্রিটিশ কন্ট্রোলের আন্ডারে আসবে না। এরপরে কি সত্যবিলোপ ডক্টরিন অফ ল্যাপস ওয়াজ অ্যাবান্ডেড। এই সত্যবিলোপ নীতি কি পরিত্যাগ করা হয়েছিল। দ্য ব্রিটিশ চেঞ্জ দেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস। এই ব্রিটিশরা তাদের কি প্রশাসনিক নীতি পরিবর্তন করে। ঠিক আছে, এবার এই যে 1857 সালে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের নেতারা কে কে ছিল না, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, না কে, মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে কি ছিল না, ব্যারাকপুরে বিদ্রোহ শুরু করেছিল। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে না, এই 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেটা শুরু হয়েছিল মেরুট থেকে। ঠিক আছে, আম, রানী লক্ষ্মীবাঈ কি ঝাঁসিতে সাহসের সাথে বিদ্রোহের নেতৃত্ব দেয়। বাহাদুর শাহ জাফর এ কি ছিল সিম্বলিক লিডার, বা এই যে 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল তার সিম্বলিক নেতা ছিল কে না, বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর দিল্লিতে বিদ্রোহের নেতা ঘোষিত হন। নানা সাহেব কে ছিল না, নানা সাহেব কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন। তাঁতিয়া টোপে কি, তাঁতিয়া টোপে বিখ্যাত সামরিক নেতা এবং রণকৌশলী। বেগম হজরত মহল কি অযোধ্যার বা লখনৌ এর বিদ্রোহের নেতৃত্ব দেন। কুনওয়ার সিং কি না বিহারে বিদ্রোহের নেতৃত্ব দেন। আর বখত খান কি দিল্লিতে বিদ্রোহ বাহিনীর সেনাপতি ছিল। পরের প্রশ্ন দেখবো না, পরের প্রশ্ন আর একটা আছে। আমার এই অপশনে কি কি ছিল, অপশনে ছিল আমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, আর পার্টিশন অফ বেঙ্গল। ঠিক আছে, আমরা তো রিভোল্ট অফ 1857 এইটা সম্বন্ধে আমরা জানলাম। এরপর আমরা কি বাকি তিনটে অপশন সম্বন্ধেও জানবো। ঠিক আছে, তো এবার কি না, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল না, 1942 সালে
শুরু হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। এটি কে শুরু করেছিল? না এটি মহাত্মা গান্ধী শুরু করেছিল এই আন্দোলন। ভারত থেকে ব্রিটিশরা এই আন্দোলনে কি হয় না ভারত থেকে ব্রিটিশরা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। এর প্রধান স্লোগান কি ছিল? ভারত ছাড়ো আন্দোলনের প্রধান স্লোগান যেটা মহাত্মা গান্ধী দিয়েছিল কি, করো বা মরো, ডু অর ডাই। আন্দোলনটি 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল। এটি কংগ্রেসের বোম্বে অধিবেশনে শুরু হয়েছিল। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন তাহলে কোথায় শুরু হয়েছিল? না কংগ্রেসের বোম্বে অধিবেশনে শুরু হয়েছিল। ব্রিটিশ সরকার একযোগে অনেক নেতাকে গ্রেপ্তার করে। এই সময় কি না ব্রিটিশ সরকার ভারতের অনেক নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করে। এই আন্দোলনটি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্র, শ্রমিক এবং কৃষকরা সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেছিল। ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার জন্য ভারতীয়দের চূড়ান্ত সংকল্প প্রদর্শন করেছিল। ঠিক আছে, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শোস ইন্ডিয়াস ফাইনাল ডিটারমিনেশন ফর ফ্রিডম। এই গুরুত্বপূর্ণ কি, যদিও এটি দমন করা হয়েছিল, এই ভারত ছাড়ো আন্দোলন যদিও দমন করা হয়েছিল, কিন্তু কি ভারত ছাড়ো আন্দোলন একটি স্পষ্ট করে দিয়েছিল যে ভারতে ব্রিটিশ শাসন আর চলতে পারে না। এরপরে কি না পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। বঙ্গভঙ্গ কি 1905 সালে হয়েছিল। এটি কার দ্বারা সম্পন্ন হয়েছিল? না লর্ড কার্জনের দ্বারা সম্পন্ন হয়েছিল। লর্ড কার্জনের দ্বারা সম্পন্ন হয়েছিল। আর কি না এটি পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিভক্ত করা হয়েছিল। ব্রিটিশরা দাবি করেছিল যে এটি প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছে। ভারতীয়রা এটিকে বিভেদ ও রাজনীতি শাসন নীতি বলে বিশ্বাস করত। অ্যাকচুয়ালি কি হয়েছিল না সেই সময়ে ব্রিটিশদের ওপরে এই বেঙ্গল থেকে রেভলিউশনারিরা ছিল, তারা কি করত না বিভিন্নভাবে অ্যাটাক করত ব্রিটিশদের ওপরে। তো ব্রিটিশদের এটা কি খুব প্রবলেম হতে শুরু করেছিল, সেই জন্য তারা কি বাংলাকে ভাগ করতে চেয়েছিল। আর এর জন্য কি বলেছিল না প্রশাসনিক ক্ষমতা কি এত বড় জায়গাকে একসঙ্গে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, তো সেই জন্য সেটাকে ভাগ করে দুভাগ করা হবে। তো এটিকে আমরা ভারতীয়রা কিভাবে দেখেছিল? এটিকে বিভেদ এবং শাসন রাজনীতি হিসাবে দেখেছিল। নাকি ইন কনভেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন বিলিভ দ্যাট ইজ আ পলিসি অফ ডিভাইডেড অ্যান্ড রুল। ঠিক আছে। আচ্ছা, দেশভাগের উদ্দেশ্য কি ছিল? জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। কি না জাতীয়তাবাদী আন্দোলনকে দূর করা। পার্টিশন এম ফর উইকেন দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট। দেশভাগের উদ্দেশ্য কি ছিল? না জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। বাঙালিরা দেশভাগের তীব্র বিরোধিতা করেছিল। এর ফলে স্বদেশী আন্দোলনের উত্থান ঘটে। কি হয় না এর ফলে স্বদেশী আন্দোলনের উত্থান ঘটে। দেশভাগের পর ভারতীয়রা ব্রিটিশ পণ্য বর্জন করে। জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ আন্দোলনে ছাত্ররা প্রধান ভূমিকা পালন করেছিল। দেশভাগ সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষাবন্ধন, ঠিক আছে, বা রাখি বাঁধা শুরু করেছিল এইখানে এই বঙ্গভঙ্গে। কিসের জন্য? না ঐক্যের প্রচারের জন্য, হিন্দু মুসলিম ঐক্যের জন্য এই রাখি বন্ধন উৎসব চালু করেছিল। তীব্র প্রতিবাদের কারণে এইভাবে যে স্ট্রং প্রোটেস্ট হয়েছিল, তার জন্য কি পার্টিশন ওয়াজ ক্যান্সেলড ইন 1911। ঠিক আছে, 1911 সালে দেশভাগ বাতিল করা হয়। এরপরে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935 সালে পাস করা হয়েছিল। এটি ছিল কি ভারতের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস করা সব থেকে দীর্ঘ এবং বিস্তারিত আইন। এই আইনটি সর্বভারতীয় ফেডারেশনের প্রস্তাব করেছিল। কি অল ইন্ডিয়া ফেডারেশন। এটি প্রদেশগুলিতে যে ব্রিটিশ শাসনের অধীনে যেসব প্রদেশগুলো আলাদা আলাদা প্রভিন্সগুলো ছিল, প্রভিন্স যেমন কি যে বোম্বাই প্রেসিডেন্সি, তারপরে হচ্ছে আমার মাদ্রাস প্রেসিডেন্সি, তারপরে হচ্ছে আমার বেঙ্গল প্রেসিডেন্সি, এরকম যে প্রদেশগুলো আলাদা আলাদা ছিল, সেই প্রদেশগুলোতে কি প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু করেছিল, প্রভিন্স অটোনমি। সেগুলোর কি না প্রদেশগুলো আলাদা আলাদাভাবে রাজত্ব করবে এরকম ভাবে চালু করেছিল। গভর্নরদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। এটি প্রাদেশিক ও কেন্দ্রীয় বিষয়গুলোকে পৃথক করে। এই আইন কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করে। বাইক্যামেরাল, এই অ্যাক্ট ইন্ট্রোডিউস বাইক্যামেরাল লেজিসলেচার এট দ্য সেন্টার, খুব ইম্পর্টেন্ট। বাইক্যামেরাল লেজিসলেচার এট দ্য সেন্টার। ভোটাধিকার আরো বেশি মানুষের জন্য প্রসারিত করা হয়েছিল, কিন্তু ভোটাধিকার তখনও সীমিত ছিল। এই আইনের অধীনে ভারতের ফেডারেল আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড আন্ডার দিস অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট।
The government of India in 1935 became the basic of Indian constitution. ভারত শাসন আইন 1935 সালে ভারতের সংবিধানের ভিত্তি হয়ে ওঠে। আচ্ছা, এরপরে যে ভারতের সংবিধানটা তৈরি করা হয়েছিল, সেই সংবিধানের মোটামুটি 70 থেকে 80% জিনিস কি না, এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন কি বলেছে না, দ্য গ্রেটেস্ট প্ল্যাটু অফ ইন্ডিয়া ইজ পার্ট অফ হুইচ অ্যানসিয়েন্ট ল্যান্ডমাস। ভারতের যে মহান মালভূমি কোন প্রাচীন ভূমির অংশ? প্যাঙ্গিয়া, গন্ডোয়ানা, না লোরাসিয়া, না আন্ডারল্যান্ড? কি হয়ে যাবে না গন্ডোয়ানা ল্যান্ড অ্যান্সার হয়ে যাবে আমার। কি, অনেক আগে পৃথিবীতে বড় বড় ভূখণ্ড ছিল। পৃথিবীটা কি না কোটি কোটি বছর আগে পৃথিবীটা কি না বিভিন্ন বড় বড় ভূখণ্ড ছিল। তার মধ্যে একটি ছিল কি গন্ডোয়ানা ভূমি। এই যে বড় বড় খণ্ড ছিল তার মধ্যে একটা কি ছিল গন্ডোয়ানা ভূমি। আর ভারত আগে গন্ডোয়ানা ভূমির অংশ ছিল। ঠিক আছে, তাই কি ভারতের মহান মালভূমি সেই ভূমি থেকেই তৈরি হয়, তারপরে ধীরে ধীরে সেই গন্ডোয়ানা ভূমি থেকে আলাদা হয়ে এই ভারত মালভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেট ডিক্রিজিং অর্ডার বেসড অন দ্য নাম্বার অফ সিটস ওন বাই ভারতীয় জনতা পার্টি বিজেপি ইন দেয়ার রেসপেক্টিভ 2024-25 অ্যাসেম্বলি ইলেকশন। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, তবু এখানে দিয়েছে, এখানে আমি যোগ করে ফেলেছি, তবু করে দিই তোমাদের। কি নাম, ভারতীয় জনতা পার্টি কোন কোন স্টেটে, দিল্লি, মহারাষ্ট্র, কাশ্মীর, ঝাড়খণ্ড, এখানে কত কত সিট পেয়েছিল না, দিল্লিতে কতগুলো সিট জিতেছিল, দিল্লিতে জিতেছিল 48টা সিট জিতেছিল। ঠিক আছে, আচ্ছা মহারাষ্ট্রতে কতগুলো সিট জিতেছিল না, মহারাষ্ট্রতে জিতেছিল 132টা। জম্মু অ্যান্ড কাশ্মীরে কতগুলো জিতেছিল 29। আর ঝাড়খণ্ডে কতগুলো জিতেছিল না, ঝাড়খণ্ডে জিতেছিল হচ্ছে আমার 21 সিট। ঠিক আছে, আমাদের কি বলেছে ডিক্রিজিং অর্ডার বা নিম্নাক্রমে, মানে সব থেকে ছোট যেটা সেটা প্রথমে হবে। সব থেকে প্রথমে কোথায়, ঝাড়খণ্ডে, এটা আমাদের কত অপশন 4 সব থেকে কম। ডিক্রিজিং অর্ডার মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে, ডিক্রিজিং মানে সব থেকে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে সব থেকে বেশি কোথায় ছিল, মহারাষ্ট্র, কোন নাম্বার না 2 নাম্বার। তারপরে তারপরে এর থেকে কি ছিল না, এর থেকে হচ্ছে তারপরে সব থেকে বেশি কম কোথায়, সব থেকে বেশি কোথায় এখানে, তারপর দিল্লিতে, মানে অপশন 1। তারপরে কি ছিল আমার, দিল্লির পরে হচ্ছে আমার 29 জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন 3। তারপরে কি ছিল আমার ঝাড়খণ্ড, অপশন 4। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এই বাবা অপশন 2, 1, 3, 4, কোথায় অপশন আছে 2, 1, 3, 4, অপশন 4। তাহলে আমাদের অপশন 4 কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন কি বলেছে না, হুইচ এগ্রিমেন্ট লিঙ্ক টু দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, মানে কোন চুক্তি নাগরিকত্ব সংশোধন আইন 1985 সঙ্গে যুক্ত, কোন আইন? দেখো আমরা প্রথমে কি এই যে এখানে যে চুক্তিগুলো রয়েছে, আসাম চুক্তি, সিমলা চুক্তি, ভারত শ্রীলঙ্কা চুক্তি, কাশ্মীর চুক্তি, এইগুলো সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিই, তারপরে কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। ঠিক আছে, সিমলা চুক্তি কি না, এটি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে, ঠিক আছে, ভারত পাকিস্তান যুদ্ধের পরে 1972 সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তিটিতে কি ভারত ও পাকিস্তানের মধ্যে হয়েছিল, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জুলফিকার আলী ভুট্টো এটি স্বাক্ষর করেন। এটির উদ্দেশ্য কি ছিল, এই সিমলা চুক্তির উদ্দেশ্য কি ছিল বা সিমলা এগ্রিমেন্টের, কাশ্মীরের যে সমস্যা সেটা শান্তিপূর্ণ সমাধান করা, এইটাই লক্ষ্য ছিল কি সিমলা চুক্তির। ঠিক আছে, এবার আসাম চুক্তিটি কত সালে হয়েছিল না, 1985 সালে আসাম চুক্তিটি হয়েছিল। ভারত সরকার এবং আসাম আন্দোলনের নেতাদের, আসামের যে আন্দোলনকারী নেতারা ছিল তাদের মধ্যে এই চুক্তি হয়েছিল। এর উদ্দেশ্য কি ছিল না, আসামে অবৈধ অভিবাসন বন্ধ করা, মানে ইললিগাল ইমিগ্রেন্ট, মানে অন্য জায়গা থেকে, অন্য দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে, ওই বাংলাদেশ থেকে যেসব ইললিগাল ইমিগ্রেন্টরা আসতো তারা এসে সেখানে বসবাস শুরু করে দিত। তো সেইটা বন্ধ করার জন্য 1985 সালে ভারত সরকার এবং আসামের যে আন্দোলনকারী নেতারা ছিল তাদের মধ্যে এই আসাম চুক্তি স্বাক্ষরিত হয়।
এটি কি বিদেশিদের এর ফলে কি হয় এখানে, না বিদেশিদের জন্য 24 মার্চ 1971, 24 মার্চ 1971 তারিখকে কাট অফ তারিখ হিসাবে নির্ধারণ করা হয়। নাকি 24 মার্চ 1971 আগে যারা ওই আসামে ছিল তারা কি হয়ে যাবে, না আসামের ভোটার বা বাসিন্দা হয়ে যাবে। আর যারা 28 মার্চ 1971 পরে এসছে তারা সেখানের কি না বাসিন্দা হবে না, তো তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটাই ছিল আসাম চুক্তি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, না আসাম একর্ড। আসাম একর্ড তাহলে কি, হুইচ এগ্রিমেন্ট ইজ লিঙ্ক টু দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, না আসাম একর্ড। ঠিক আছে, এবার ইন্দো শ্রীলঙ্কা প্যাক্ট আর কাশ্মীর এগ্রিমেন্ট সম্বন্ধে আমরা জানবো। কি না ভারত শ্রীলঙ্কা চুক্তি, এটি কত না 1987 সালে স্বাক্ষরিত হয়। এটি কার কার মধ্যে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি হয়েছিল। কে না ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং জে আর জয়বর্ধনে এটি স্বাক্ষর করেন। এর উদ্দেশ্য কি ছিল, শ্রীলঙ্কার যে তামিল সমস্যার সমাধান। ঠিক আছে, কাশ্মীর চুক্তি কি, এটা কত সালে 1952 সালে স্বাক্ষরিত হয়। এর ফলে কি হয় না ভারত সরকার এবং জম্মু কাশ্মীরের যে নেতারা ছিল সেই নেতাদের মধ্যে এই চুক্তি হয়েছিল 1952 সালে। জম্মু কাশ্মীরে ভারতের অংশ হিসাবে নিশ্চিত করা হয়। এরপর কি অনুচ্ছেদ 370 এর অধীনে রাজ্যটিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে 370 এর আন্ডারে ভারতটিকে কি, এই জম্মু কাশ্মীরকে কি একটি রাজ্যটিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, সেটি 2019 সালের 5ই আগস্ট বাতিল করা হয়। এই রাজ্যটিকে কি দুটি কেন্দ্রশাসিত, এবার এই জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠন করা হয়। দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠন করা হয়। এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো কি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ভারতীয় আইন এই জম্মু কাশ্মীরে সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে, যেটা আগে 370-এ যখন ছিল সেই সময় কি না ভারতীয় আইন সম্পূর্ণভাবে এই জম্মু কাশ্মীরে প্রযোজ্য হতো না। কিন্তু এই 370-কে হটিয়ে দেওয়ার ফলে কি হয় না ভারতীয় আইন জম্মু কাশ্মীরে সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে। অনুচ্ছেদ 370-এর সাথে সাথে এখানে কি করা হয় না 35A এই আর্টিকেলটিকেও বাতিল করা হয়। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য চালুক্যাস অফ বাদামি ওয়ার ফাউন্ডেড বাই, মানে বাদামির চালুক্যগুলি এর প্রতিষ্ঠাতা কে ছিল। এর প্রতিষ্ঠাতা ছিল কি না পুলকেশিন ওয়ান, অপশন ওয়ান আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি বাদামির চালুক্য রাজবংশ পুলকেশিন প্রথম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীর দিকে এই রাজবংশ প্রতিষ্ঠাতা করেন। তিনি বাদামিকে বা বাতাপিকে তার রাজধানী করে তোলেন। ঠিক আছে, আচ্ছা 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং মেজার্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য কান্ট্রিজ পপুলেশন লিভিং বিলো দ্য পভার্টি লাইন। নিচের কোনটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী একটি দেশের জনসংখ্যার শতাংশ পরিমাপ করে। না কোনটা করে, দেখে নেবো আমরা এখানে যে চারটে রয়েছে এগুলো সম্বন্ধে আমরা জেনে নেবো। দেখো প্রথমে আছে কি আমাদের বেকারত্বের হার। বেকারত্বের হার কি না শতকরা লোক যারা কাজ করতে ইচ্ছুক কিন্তু চাকরি নেই, সেইটাকে আমরা কি বলি বেকারত্বের হার। ভারতে সেই বেকারত্বের হার কত, 3 থেকে 5%। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক। এটি কি একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং আয়ের স্তর পরিমাপ করে। ঠিক আছে, এখানে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত না 130, 193টি দেশের মধ্যে। তারপরে আমার আছে জিনি সহগ। জিনি সহগ কি না এটি দেশে আয় বৈষম্য পরিমাপ করে। আয় বৈষম্য পরিমাপ করে কি, এটা মেজার দ্য ইনকাম ইনইকুয়ালিটি ইন এ কান্ট্রি। ভারত বিশ্বের চতুর্থ সমান দেশের অবস্থান রয়েছে, অর্থাৎ কম বৈষম্য। ঠিক আছে, ভারত এখানে র্যাঙ্ক কত 4। আচ্ছা, দারিদ্র্যের প্রধান গণনা, তারপর পভার্টি হেড কাউন্ট রেশিও, দরিদ্রের প্রধান গণনা অনুপাত। এটি কি না দরিদ্রের প্রধান গণনা অনুপাত। দরিদ্রের প্রধান গণনা অনুপাত কি দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার শতাংশ পরিমাপ করে। ঠিক আছে, তাহলে এটা কি আমার গ্লোবাল এমপিআই বা গ্লোবাল এমপিআই বা কি যে বহুমাত্রিক দরিদ্র সূচক, এটি অনুসারে ভারতের 109টি, ভারতের র্যাঙ্ক কত 109টি দেশের মধ্যে 66 হচ্ছে ভারতের র্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না দরিদ্রের প্রধান গণনা অনুপাত পভার্টি হেড কাউন্ট রেশিও। দরিদ্র সীমার নিচে বসবাস করে একটি দেশের জনসংখ্যা শতাংশ কি কিসের দ্বারা পরিমাপ করা হয় না পভার্টি হেড কাউন্ট রেশিও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে না ওয়ার্ল্ডলি পেন্টিং হুইচ নেচার মেটেরিয়াল হুইচ ন্যাচারাল মেটেরিয়াল ইজ ইউজড ইন দ্য ফার্স্ট স্টেপ কল্ড কি লিফেন
যে লাইফ অ্যান্ড ওয়েজেস হচ্ছে ওয়ার্লি পেন্টিংয়ে প্রাচীন প্রস্তর করার জন্য প্রাচীর প্রস্থ পশু স্যার বাবা কি সব উচ্চারণ করছি আমি, ছি ছি ছি। ওয়ার্লি পেন্টিংয়ে প্রাচীর প্রাচীর মানে কি দেওয়াল প্রস্তুত করার জন্য লিপানে লিপানে নামক প্রথম ধাপে কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়? কি অ্যান্সার হয়ে যাবে আমার এটা? না চালের পেস্ট। ঠিক আছে, বা রাইস পেস্ট বা চালের পেস্ট। এই দেখো এটা হচ্ছে আমাদের কি না ওয়ার্লি পেন্টিং। এই যে ব্যাকগ্রাউন্ডটাকে দেয়ালটাকে এরকম আর মেরুন কালার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর সেগুলো কি এই যে যে সাদা সাদা যে দেখতে পাচ্ছ এগুলো কি চাল বেটে সেই চালের বাঁটাটা দিয়ে এগুলো আঁকা হয়েছে। কি না ওয়ার্লি চিত্রশিল্প হলো মহারাষ্ট্রের একটি উপজাতীয় শিল্পকলা যা মাটির দেওয়ালে সাদা চালের পেস্ট দিয়ে আঁকা হয়। এতে গ্রামের জীবন ফুটিয়ে তোলা হয়। এই বিষয়বস্তুগুলোর মধ্যে কি থাকে? এই ওয়ার্লি পেন্টিং এর মধ্যে কি থাকে? গ্রামের জীবন, চাষাবাদ, শিকার এবং উৎসব এর মধ্যে থাকে। ঠিক আছে, তরপা নৃত্য তরপা নৃত্য কি ওয়ার্লি শিল্পের একটি সাধারণ বিষয়। তাহলে কি তরপা নৃত্য বা তরপা ডান্স ইজ দ্য কি শিল্পের একটি সাধারণ বিষয়। ঠিক আছে, ৮ নাম্বার প্রশ্ন কি বলেছে দেখবো। না ৮ নাম্বার প্রশ্ন বলেছে দ্য সুপ্রিম কোর্ট ডেসক্রাইব ইটসেলফ অ্যাজ সেন্টিনাল অন দ্য কিউভাইব কিউভাইব ইন রিলেশন টু ড্যাশ। সুপ্রিম কোর্টের সঙ্গে সম্পর্কিত কুইভিভের যে কুইভিভের সেন্টিনেল হিসাবে বর্ণনা করা হয়েছে। কুইভিভের সেন্টিনেল এটির মানে কি? না এটির মানে হলো প্রোটেকশন ফর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের সুরক্ষা। কি না সুপ্রিম কোর্ট নিজেকে সতর্ক প্রহরী হিসাবে অভিহিত করেছে। সেন্টিনাল অন দ্য কুইভিভ মানে কি, যার অর্থ হলো একজন সজাগ রক্ষক। এই বাক্যটিকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় আদালতের ভূমিকার জন্য ব্যবহৃত হয়। এর অর্থ হলো কি এই অধিকারগুলো কোনো এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে আমাদের বা ফান্ডামেন্টাল রাইট সেইগুলো যদি লঙ্ঘন হয়, ঠিক ঠিক আছে, তাহলে কি হবে ভায়োলেশন হয় সেগুলো রোধ করতে এই আদালত সর্বদা সতর্ক থাকে। ঠিক আছে, ৯ নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং মেথড ইজ কুইকেস্ট ওয়ে টু ওপেন অ্যান এক্সিস্টিং এমএস এক্সেল স্প্রেডশিট। আচ্ছা এমএস এক্সেলের যে স্প্রেডশিট আছে সেইটিকে কুইকেস্ট মানে সব থেকে তাড়াতাড়ি খোলার দ্রুততম খোলার উপায় কি? আনসার হয়ে যাবে কি ডবল ক্লিক দ্য এক্সেলস ফাইল ইন দ্য ফাইল এক্সপ্লোরার। So double click the Excel file open in the spreadsheet directly. It skips opening Excel first and therefore the fastest method. আচ্ছা Alt plus F4 এটা টিপলে কি হয়? Close a window or program. Alt plus F4 টিপলে কি হবে? একটা যে উইন্ডোটা আমার খোলা আছে বা প্রোগ্রামটা সেটা বন্ধ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এন টিপলে কি হবে? ক্রিয়েট এ নিউ ওয়ার্কবুক। এটা করলে কি নিউ ওয়ার্কবুক খুলে যাবে। আচ্ছা ওপেন এক্সেল অ্যান্ড ক্লিক ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এটা করলে কি হবে? না ওপেন এ নিউ ফাইল, একটা নতুন ফাইল খুলবে। নট অ্যান এক্সিস্টিং ওয়ান। এক্সিস্টিং ওয়ান যেটা আছে সেইটা খুলবে না, বরঞ্চ নতুন একটা ফাইল খুলে যাবে। ঠিক আছে, ১০ নম্বর প্রশ্নটা কি বলেছে? না হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট ট্রাইক্রোম, যে ট্রাইক্রোম অন এ স্ট্রিম। আচ্ছা এই ট্রাইক্রোম কি? ট্রাইক্রোম হচ্ছে না গাছের গায়ে লেগে থাকা কি ছোট ছোট লোম। গাছের গায়ে লেগে থাকা ট্রাইক্রোম কি? না গাছের গায়ে লেগে থাকা ছোট ছোট লোম। এই ট্রাইক্রোম কাজ কি? এই ট্রাইক্রোম কি কাজ করে? না ট্রাইক্রোম গাছকে রক্ষা করে। কি করে? না জল শুকোতে দেয় না, কখনো কখনো রসও নির্গত করে। ঠিক আছে, এইগুলো কোথায় থাকে? না এইগুলো গাছের পাতায় এবং স্টেমে থাকে। ঠিক আছে, এই ট্রাইকোমে কখনো কখনো কি শাখা প্রশাখাও থাকতে পারে। ঠিক আছে, কোথায় থাকে? না গাছের পাতায়, গাছের স্টেমে থাকে। আর গাছের মূলে যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? মূলরোম। আচ্ছা গাছের স্টেমে বা পাতায় যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? ট্রাইকোমা, ট্রাইকোম। ঠিক আছে, তাহলে কি বলছে না নিচের কোনটি স্টেমের ট্রাইকোম সম্পর্কে সত্য? আচ্ছা দে নেভার ফাংশন ইন ওয়াটার রিটেনশন, তারা কখনোই জল ধরে রাখতে সক্ষম নয়। ঠিক আছে, জল ধরে রাখতে সক্ষম নয় এটি ভুল। কারণ কি আমরা কি বললাম? না এই ট্রাইকোমের কাজই কি? না এটা কি করে? না গাছকে রক্ষা করে এবং জল শুকোতে দেয় না। তাহলে কি জলকে তারা ধরে রাখে বা জল ধরে রাখার ক্ষেত্রে সক্ষম, তাহলে এটা অ্যান্সার হবে না আমাদের। ঠিক আছে, অপশন টু বলেছে দে আর মাল্টি সেলুলার, তারা বহুকোষীয় হয় অ্যান্ড দে মে বি সেক্রেটারি, তারা বহুকোষীয় এবং রস নিঃসরণ করে। এটি ঠিক আমাদের, এটি রাইট অ্যান্সার। নাকি তারা মাল্টিসেলুলার বহুকোষীয় হয় এবং তারা কখনো কখনো রস শোষণ করে বা রস নির্গত করে। ঠিক আছে, দে আর প্রেজেন্ট অনলি ইন দ্য রুটস, এটা ভুল। তারা কোথায় থাকে? শুধুমাত্র শেকড়েই থাকে না, তারা কোথায় থাকে? না তারা গাছের স্টেমে এবং পাতার মধ্যে থাকে।
ঠিক আছে। তারপরে কি বলেছে, দে আর অলওয়েজ আনব্রাঞ্চ অ্যান্ড ইউনিসেলুলার, তারা সর্বদা এককোষীয় এবং আনব্রাঞ্চ, এদের কোনো শাখাবিহীন হয়। এটিও ভুল, কারণ কি তাদের কখনো কখনো শাখাও থাকতে পারে, আর তারা কি হয় না বহুকোষীয়। তাহলে ট্রাইক্রোমস কি হয় না, এরা মাল্টিসেলুলার মাল্টিসেলুলার হয়। আর তাহলে কি হয়, মাল্টিসেলুলার, কখনো কখনো মাল্টিসেলুলার হয়। ট্রাইক্রোম কি হয়, মাল্টিসেলুলার হয়। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে আমাদের, অ্যান্সার কি হয়ে যাবে না অপশন 2। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন। তারপরে 11 নম্বর প্রশ্নটা দেখবো। 11 নম্বর কি প্রশ্ন বলেছে না, আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে কোঅপারেটিভ কোঅপারেটিভ যেগুলো ছিল সেইগুলো কি বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট, সেগুলো কি একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছিল অফ হুইচ প্ল্যানিং ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া। স্বাধীনতার পর এই যে সমবায় বা কোঅপারেটিভ বা সমবায়গুলি ভারতে কোন পরিকল্পনা উদ্যোগের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে? কি না 5 ইয়ার প্ল্যান। এগুলো কি হয় না পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রায়শই এখান থেকে কোশ্চেন দেয়। কি বলেছে না, স্বাধীনতার পর পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসাবে এ, সরকার সমবায়গুলিকে উৎসাহিত করেছিল। এতে কি হতো না, গ্রামীণ ঋণ গ্রামীণ ঋণ এবং কি বিপণন এবং দুগ্ধ শিল্পকে সহায়তা করার জন্য এগুলি ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এই যে ভারতে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা কত সালে চালু হয়েছিল না 1951 সালে চালু হয়েছিল। আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আমরা সম্বন্ধে দেখে নেবো। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কি না, এটা পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের জন্য চালু করা হয়েছিল। কিসের জন্য? দে আর ইন্ট্রোডিউস ফর প্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টকে প্ল্যান করা হয়েছিল, সেইভাবে এইগুলো চালু করা হয়েছিল। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে প্রশ্ন আসে কেমন হবে না, ধরো বলে দেবে যে কৃষি ও সেচ, ঠিক আছে, এগ্রিকালচার ইরিগেশন, এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বাস্তবায়িত করা হয়েছিল? ঠিক আছে, বা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ ছিল? ঠিক আছে, তো দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে এসেছিল না 1951 সালে এসেছিল, 1956 সাল পর্যন্ত। পঞ্চবার্ষিকী মানে কি, পঞ্চ মানে 5, তাহলে এটি প্রত্যেক 5 বছর পর পর আসতো। ঠিক আছে, এটির ফোকাস কি ছিল, কৃষি ও সেচ। এর লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল খাদ্য নিরাপত্তা এবং মূল স্থিতিশীলতা। ঠিক আছে, এবং মূল্য স্থিতিশীলতা, মানে প্রাইস স্টেবিলিটি আর ফুড সিকিউরিটি, এটার লক্ষ্য ছিল। এর গুরুত্বপূর্ণ প্রকল্প কি ছিল? ভাখরা এবং নাঙ্গাল ড্যাম, দামোদর উপত্যকা দামোদর উপত্যকা, এইগুলো ছিল কি না এর ইম্পর্টেন্ট প্রজেক্ট। আচ্ছা, এই সময় কি ইম্পর্টেন্ট প্রজেক্ট কি ছিল না, ভাখরা নাঙ্গাল ড্যাম আর দামোদর ভ্যালি। ঠিক আছে, আর এটি কিসের উপর ভিত্তি করে হয়েছিল এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে এটি হয়েছিল। ইম্পর্টেন্ট খুব, দেখি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে এটি হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত না 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত। এর ফোকাস কি ছিল? ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রিজ। এটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল না মহালনবিস মডেলের উপর ভিত্তি করে। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমার কি হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে না মহালনবিস মডেলের উপর ভিত্তি করে প্রণীত হয়েছিল। এতে কি হয়েছিল না সরকারি খাতের ওপর জোর জোর হয়েছিল, সরকারি খাতের ওপর জোর দেওয়া এটা মেনে নিয়েছিল। এর ফলে কি হয় না ইস্পাত কারখানা স্থাপন হয়েছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভিলাই ইস্পাত কারখানা, দুর্গাপুর ইস্পাত কারখানা, এগুলো চালু হয়েছিল কোথায় না সেকেন্ড আমার 5 ইয়ার প্ল্যানের আন্ডারে। ঠিক আছে, এরপর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি 1961 থেকে 1966 সালে হয়েছিল। এর লক্ষ্য কি ছিল? আত্মনির্ভর ভারত আর সেলফ রিলায়েন্ট ইকোনমি। ঠিক আছে, এর ফোকাস কি ছিল? কৃষি প্লাস শিল্প। কিন্তু এই সময়ে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় যে 1962 সালে এবং 1965 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে, এবং খরার কারণে এটি ব্যর্থ হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। এর ফলে কি হয় না প্ল্যান হলিডে বা পরিকল্পনা বিরতি হয় কত সাল থেকে না 66 থেকে 69 সাল পর্যন্ত। ইম্পর্টেন্ট এটা।
প্ল্যান হলিডে কখন হয়েছিল? না 1966 থেকে 1969 সাল পর্যন্ত। এই সময় কি না কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল না। এই 3টি বার্ষিক পরিকল্পনা 3 অ্যানুয়াল প্ল্যান ছিল। কারণ কি অর্থনৈতিক সংকট, এই সময় অর্থনৈতিক সংকট ছিল এবং যুদ্ধ হয়েছিল। ঠিক আছে? এরপরে আমার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন আসে? না 1969 সালে আসে। এটি কত সাল পর্যন্ত ছিল? 1969 সাল থেকে 1974 সাল পর্যন্ত। এর ফোকাস কি ছিল? না স্থিতিশীলতার আগে প্রবৃদ্ধি, গ্রোথ উইথ স্টেবিলিটি, স্থিতিশীলতার সাথে প্রবৃদ্ধি প্রবৃদ্ধি। আর এর লক্ষ্য কি ছিল? বৈষম্য হ্রাস বা রিডিউস ইনইকুয়ালিটি, এটির লক্ষ্য ছিল। আর এখানে কি করা হয়েছিল? না ব্যাংকের জাতীয়তাকরণ করা হয়েছিল। ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। ইম্পর্টেন্ট। আচ্ছা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে এসেছিল? 1974 সালে এসেছিল। ঠিক আছে, এটি ফোকাস কি ছিল? না গরিবি হটাও। ঠিক আছে, গরিবি হটাও এটির ছিল ফোকাস। আর এর লক্ষ্য কি ছিল? দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান তৈরি করে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এর মেয়াদ শেষ হওয়ার আগেই এটি সমাপ্ত হয়। এটি 1979 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটি শেষ হয় 1978 সালেই। আচ্ছা, তারপরে কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটি কত সালে আসে? না 1980 সালে আসে। 1980 থেকে 1985। এটি কি হয়? ফোকাস কি হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তি, টেকনোলজি অ্যান্ড কি ইকোনমিক গ্রোথ। অর্থনৈতিক উদারীকরণের সূচনা করা হয় এই সময়তেই। পরিবার পরিকল্পনার উপর জোর দেওয়া হয় এতে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? 1985 থেকে 1990। এর ফোকাস কি ছিল? কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, আর কি উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। এ কি শিক্ষা এবং সামাজিক ন্যায় বিচার, এখানেও ফোকাস ছিল। এবং অর্থনৈতিক সংকটের আগেই এটি শেষ হয়। ঠিক আছে, অর্থনৈতিক সংকটের আগেই। এরপরে কি আছে? অ্যানুয়াল প্ল্যান 1990-92, বার্ষিক পরিকল্পনা 1990-92। এর কারণ কি ছিল? না অর্থনৈতিক সংকট হয়েছিল এই সময়, আর প্রধান সংস্কার প্রবর্তনের দেখানো হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয়েছিল? 1992 থেকে 1997। এর ফোকাস কি ছিল? উদারীকরণ আর বেসরকারীকরণ আর বিশ্বায়ন বা এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে যে এলপিজি মডেল বা হচ্ছে লিবারালাইজেশন বা উদারীকরণ, ঠিক আছে, প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ অ্যান্ড গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এইটি এই এলপিজি মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ? এটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ। এটি কত সালে আসে? 1992 সালে থেকে 1997 সালের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আসে। এতে কি করা হয়? অর্থনীতি বিশ্ব বাজারের জন্য উন্মুক্ত করা হয়। ইকোনমি ওপেন টু ওয়ার্ল্ড মার্কেট। আচ্ছা, এই সময় কি করা হয়? শিফট টুয়ার্ডস মার্কেট ইকোনমি। এই সময় কি হয়? না বাজার অর্থনীতির দিকে পরিবর্তিত হয়। ঠিক আছে। এরপরে কি? না নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফোকাস কি? না সামাজিক ন্যায় বিচারের সাথে প্রবৃদ্ধি, কৃষি ও গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার। ঠিক আছে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007। এটির লক্ষ্য কি ছিল? কর্মসংস্থান সহ উচ্চ প্রবৃদ্ধি। এর লক্ষ্য কি ছিল? না 8% জিডিপি বৃদ্ধি করা। ঠিক আছে, শিক্ষা ও স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছিল। 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? 2007 থেকে 2012। এর বিষয়বস্তু কি ছিল? অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, গুরুত্ব, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্য। ঠিক আছে। 12th পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি মোদী সরকারের সময় আসে 2012 থেকে 2017 সাল পর্যন্ত। এর বিষয়বস্তু কি ছিল? না দ্রুততর, টেকসই ও আরো অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। আর এটি কি হয়? এটি ছিল শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটা ছিল? না 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এইটি ছিল আমাদের কি? শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে। এরপরে কি করা হয়? না পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্তি করা হয়, 5 ইয়ার্স প্ল্যান ক্যান্সেল করা হয়। আর কি 2017 সালে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা আসতো সেইগুলোর অবসান ঘটিয়ে নীতি আয়োগের সূচনা করা হয়। ঠিক আছে, এখন ভারতের দীর্ঘমেয়াদী এবং কি এই নীতি আয়োগের এম কি? না দীর্ঘমেয়াদী ও নমনীয় পরিকল্পনা অনুসরণ করা, কি না লং টার্ম আর ফ্লেক্সিবল প্ল্যানিং করা। ঠিক আছে। এর প্রথম পরিকল্পনা কি ছিল? প্রথম পরিকল্পনা ছিল কৃষি। সেকেন্ড। আচ্ছা, এবার আমরা এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোর মেন যে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেবো। ঠিক আছে।
প্রথম পরিকল্পনা কি ছিল, মেন এম, সেটি ছিল কৃষি। দ্বিতীয়তে কি, ভারী শিল্প। ঠিক আছে, পঞ্চমেতে কি ছিল, গরিবী দূরীকরণ। অষ্টম পরিকল্পনা কি, এলপিজি সংস্কার বা হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। একাদশ পরিকল্পনা কি, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ গ্রোথ। আর দ্বাদশ পরিকল্পনা কি, শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, আমি এমন ভাবে কোশ্চেন গুলো করছি যাতে তোমরা যে কোশ্চেনটা এসছে সেটারও অ্যান্সার করতে পারো, আর ওই রিলেটেড আরো যে কোশ্চেন গুলো আসবে সেইগুলোরও তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো তোমরা কি করবে না, কোশ্চেন গুলো যখন খুলবে, জিকে লেকচার গুলো দেখবে, সঙ্গে সঙ্গে নোট বানাতে থাকবে তোমরা। ঠিক আছে, এই নোটটাই খুবই ইম্পর্টেন্ট, পরে তোমাদের কি না, যখন রিভাইজ করবে সেই সময় খুব সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দেখবো। 12 নম্বর প্রশ্ন কি বলেছে না, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কন্ট্রিবিউট মাচ টু দ্য ডিগ্রেডেশন অফ দ্য থার্ড ডেজার্ট। নিচের কোনটি থার মরুভূমির বাস্তুতন্ত্রের অবক্ষয়ের জন্য খুব বেশি অবদান রাখে না? বাস্তুতন্ত্রের অবক্ষয়ের জন্য অবদান রাখে না। কি কি না, জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, না গবাদি পশুর চারণ, না দেশীয় গাছের বর্ধিত রোপণ। ঠিক আছে, আমাদের অপশন কি হয়ে যাবে না, ইনক্রিজিং প্লান্টেশন অফ নেটিভ ট্রিজ। ঠিক আছে, এই যে থর মরুভূমির বাস্তুতন্ত্রের প্রধানত সেই সব কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয় যা জমি ও জলের ওপর চাপ বাড়ায়। তাহলে কি, বাস্তুতন্ত্র, থর মরুভূমির বাস্তুতন্ত্র কিসের কারণে প্রভাবিত হয় না, প্রভাবিত হয় নাকি যেগুলো থেকে জমি ও জলের ওপর চাপ বাড়ায়, যেমন জলবায়ুর পরিবর্তন, এটি কি উচ্চ তাপমাত্রা, আরো চরম ঘটনা। ঠিক আছে, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা, মাটির ক্ষয় হয় এতে। গবাদি পশুর চারণ, এ থেকে অতিরিক্ত চারণের ফলে গাছপালা নষ্ট হয় এবং মরুকরণ ঘটে। এর বিপরীতে স্থানীয় গাছের চারা রোপণ বৃদ্ধি করলে প্রকৃতিপক্ষে নিম্নলিখিত ভাবে বাস্তুতন্ত্রকে সাহায্য করে। এটি কি হয়, চারা লাগালে মাটির স্থিতিশীলতা করে, ক্ষয় হ্রাস করে, আর জীব বৈচিত্র্য, ক্ষুদ্র জলবায়ুর উন্নয়ন ঘটায়। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, অপশন হয়ে যাবে ইনক্রিজিং প্লান্টেশন ইন নেটিভ ট্রিজ। ঠিক আছে, এটি আমার বাস্তুতন্ত্র অবক্ষয়ের জন্য খুব বেশি অবদান রাখে না। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন দেখবো। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ ইজ রেফার্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাঁস, বা ভারতীয় কি, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, ভারতীয় রেনেসাঁর জনক কাকে বলা হয়? ভারতীয় রেনেসাঁর জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। ঠিক আছে, বাকি অপশনগুলো সম্বন্ধে আত্মারাম পান্ডুরঙ্গ, দয়ারাম সরস্বতী আর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমরা একটু একটু জেনে নেবো। কি না, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কি, রাজা রামমোহন রায়কে তার বহুমুখী অবদানের জন্য ব্যাপকভাবে ভারতীয় নবজাগরণের জনক হিসেবে গণ্য করা হয়। কি করেছিল না, সামাজিক সংস্কার যেমন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ এবং সামাজিক গোলামির মতো প্রথার বিরুদ্ধে লড়াই করেছিল। সাহিত্যকর্ম, কি কি সাহিত্যকর্ম করেছিল না, বাংলা, সংস্কৃত, ফরাসি, আরবি এবং ইংরেজি ভাষায় ব্যাপকভাবে লেখালেখি করেছেন। ভারতীয়দের মধ্যে আধুনিক শিক্ষা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং রাজনৈতিক সচেতনতার পক্ষে সওয়াল করেছিলেন। ঠিক আছে, প্রতিষ্ঠান নির্মাণ, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। রাজা রামমোহন রায় কি না, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, যা সামাজিক ও ধর্মীয় সংস্কারকে উৎসাহিত করেছিল। এরপরে কি না, আত্মারাম পান্ডুরাং। আত্মারাম পান্ডুরাংকে না মহারাষ্ট্রের সামাজিক সংস্কারের পথিকৃৎ। এর কি প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে না, আত্মারাম পান্ডুরাং। ইনি কি বিধবা বিবাহ এবং যুক্তিবাদী ধর্মের প্রচার করেছিলেন। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীকে না, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে না, দয়ানন্দ সরস্বতী। ইনি কি না বৈদিক মূল্যবোধে ফিরে আসার পক্ষে সওয়াল করেন এবং সামাজিক কুসংস্কারের বিরোধিতা করেন এবং শিক্ষা ও জাতীয়তাবাদের প্রচার করেন। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কি না, শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায়। আচ্ছা, বিশ্ব ধর্ম মহাসভা কত সালে হয়েছিল না, 1893 সালে হয়েছিল। এই শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসভায় ভারতের প্রতিনিধিত্ব করেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার উদ্বোধনী ভাষণ, আমেরিকার বোনেরা ও ভাইয়েরা। ঠিক আছে, সিস্টার্স অফ ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। ঠিক আছে, এটা তার ফেমাস ফর ওপেনিং ওয়ার্ডস, এটা ফেমাস ওপেনিংটা তার উদ্বোধনী ভাষণ ছিল। ঠিক আছে, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিল স্বামী বিবেকানন্দ। 1897 সালে রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিল। ধর্মীয় সহিষ্ণুতা এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের প্রচার করেন তিনি। তার জন্মদিন 12ই জানুয়ারি। এদিকে কি হয় না, ভারতীয় যুব দিবস হিসাবে পালিত করা হয়। 12ই জানুয়ারি কি না, ভারতীয় যুব দিবস হিসাবে পালিত করা হয়। আচ্ছা, তারপরে 14 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ সেপারেট ফ্রম ইন্ডিয়া বাই মেরিটাইম বাউন্ডারি অনলি। আচ্ছা, নিচের কোন দেশ শুধুমাত্র সামুদ্রিক সীমানা দ্বারা ভারত থেকে পৃথক? কি বলেছে না, নিচের কোন দেশ শুধুমাত্র সামুদ্রিক সীমানা দ্বারা ভারত থেকে পৃথক? না কোন দেশ, না মালদ্বীপ। কি
The Maldives is separate from India only by maritime বা sea boundary across the Arabian Sea. আচ্ছা, ভুটানের সঙ্গে কি আছে আমাদের ভারতের? ল্যান্ড বাউন্ডারি আছে। মায়ানমারের সঙ্গে কি ল্যান্ড বাউন্ডারি প্লাস মেরিটাইম বাউন্ডারি আছে। আচ্ছা, নেপালের সঙ্গে শুধুমাত্র ল্যান্ড বাউন্ডারি আছে। মালদ্বীপের সঙ্গে কি অনলি মেরিটাইম বাউন্ডারি। তাহলে কি মালদ্বীপই একমাত্র দেশ যা ভারতের সঙ্গে কেবল সামুদ্রিক সীমানা দ্বারা পৃথক। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক? ASCII ইজ প্রাইমারিলি ইউজ ফর হাই স্পিড ডেটা ট্রান্সমিশন নেটওয়ার্ক। না, এটা ভুল। কেন ভুল? না, ASCII কি আমরা যেসব কথাগুলো বলি বা কম্পিউটারকে লিখি হাই HI, ধরো হাই লিখে পাঠালাম কম্পিউটারকে, তো HI কে কম্পিউটার বোঝে না। সেই এইচ কে কি একটা নাম্বারে কনভার্ট করে দেয়। এই ASCII কি করে? ASCII এইটি কি করে? এইচ কে কি না একটা নাম্বারে কনভার্ট করে দেয়। সেই নাম্বারটা সে কম্পিউটারকে দেয়, কম্পিউটার সেই নাম্বারটা বোঝে। ঠিক আছে। তাহলে এটি কি হয়ে যাবে? প্রাথমিক উচ্চ মাধ্যমিক এটা অ্যান্সার হবে না। ল্যান সাপোর্টেড নেটওয়ার্ক ওভার লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া, লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া এটাও হবে না। সিডি ইজ এ ভোলাটাইল স্টোরেজ মিডিয়াম, সিডি একটি উদ্বায়ী স্টোরেজের মাধ্যম। না, এটাও হবে না। অ্যাসকি রিপ্রেজেন্ট ক্যারেক্টার্স অ্যাজ নিউমেরিক্যাল কোডস, এইটি আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 নাম্বারটা। অ্যাসকি কি না অক্ষরগুলিকে সংখ্যা সূচক কোড হিসাবে উপস্থাপন করে। তো 4 নাম্বারের এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি না অ্যাসকি কি? অ্যাসকির ফুল ফর্ম কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ইজ এ ক্যারেক্টার এনকোডিং সিস্টেম দ্যাট রিপ্রেজেন্ট লেটার। এটা কি করে? রিপ্রেজেন্ট করে লেটারকে, ডিজিটকে and symbols using numeric code। যেমন এ কে আমরা 65 হিসাবে কম্পিউটার, আমরা যদি এ লিখি কম্পিউটার, সেটা কম্পিউটার কিভাবে পড়ে না 65। ঠিক আছে। ASCII is not meant for high speed data transmission network. LAN cover small area, small local area। ঠিক আছে, LAN cover small local area আর লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া কভার করে না 1। আর সিডি কি? নন ভোলাটাইল স্টোরেজ মিডিয়াম। এটা ভোলাটাইল নয়, নন ভোলাটাইল। ঠিক আছে, মানে ভুলে যায় না, সিডি কি ধরে রাখে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি এমএস পাওয়ার পয়েন্টে প্রাথমিক সৃষ্টির কাজ বা প্রাথমিক সৃষ্টির কাজ কি? প্রাথমিক সৃষ্টির কাজ যে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ নট ইনহেরিটেডলি পার্ট অফ দ্য বেসিক ব্ল্যাঙ্ক রিপ্রেজেন্টেশন আপন ইটস ইনিশিয়াল ক্রিয়েশন অফ এমএস পাওয়ার পয়েন্ট। কি হয়ে যাবে? না, যখন এমএস পাওয়ার পয়েন্ট খুলি এবং শূন্য বা ফাঁকা উপস্থাপনা, ফাঁকা কিছু আমরা নির্বাচন করি, তখন কিছু জিনিস ইতিমধ্যে স্বয়ংক্রিয়ভাবে সেখানে থাকে। যখন ফাঁকা পেজ আমরা নেবো এমএস পাওয়ার পয়েন্টে, সেখানে ইতিমধ্যে কি থাকবে? না, ইতিমধ্যেই কমপক্ষে একটি স্লাইড থাকবে, যেটি কি পাওয়ার পয়েন্টে সর্বদা একটি স্লাইড দিয়ে খোলে। ডিফল্ট স্লাইড লেআউট, এটি কি স্লাইডের একটি মৌলিক বিন্যাস রয়েছে। পূর্ব নির্ধারিত থিম বা রং, এটি কি একটি ডিফল্ট থিম প্রয়োগ করা হয় যা সহজাত অংশ। যে বিষয়বস্তুর জন্য স্থান ধারক, এটি কি ফাঁকা উপস্থাপনা, মানে কোনো নির্দিষ্ট পাঠ্য বাক্স বা বিষয়বস্তু এলাকা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, আপনি নিজেই টেক্সট বক্স, ছবি ইত্যাদি যোগ করতে পারেন। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য ইরিগেশন মেথড ইন ইন্ডিয়া দ্যাট ডিস্ট্রিবিউটস ওয়াটার থ্রু পাইপ আন্ডার লো প্রেসার টু ইচ প্ল্যান্ট ইজ কল। ভারতের সেচ পদ্ধতিতে যা প্রতিটি গাছেই কম চাপে পাইপের মাধ্যমে জল বিতরণ করে, তাকে বলা হয় কি? এই যে এরকম ভাবে জলের মাধ্যমে কি লো প্রেসারে এরকম ভাবে গাছের গোড়াতে গোড়াতে জল দেয়, এটি কি বলা হয়? না স্থানীয় সেচ বা লোকালাইজ ইরিগেশন। ঠিক আছে। কি বলেছে? না এই যে স্থানীয় সেচ, যাকে ফোঁটা সেচও বলা হয়, এটি কি পাইপের মাধ্যমে কম চাপে সরাসরি প্রতিটি গাছে জল সরবরাহ করে। ঠিক আছে। এবার কি ভারতের সেচ ব্যবস্থা দেখে নেবো। ভারতের সেচ ব্যবস্থা কি 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 আছে? না প্রথমে আছে খাল সেচ। খাল সেচ বা ক্যানেল ইরিগেশন। ক্যানেল ইরিগেশনে কি হয়? জলের উৎস কি? না নদী, জলাধার। জল কিভাবে এতে ব্যবহার করা হয়? না জল খাল ও শাখা খালের মাধ্যমে প্রবাহিত হয় এবং মাধ্যাকর্ষিত শক্তিতে জমিতে সরবরাহ করা হয়। জলের ব্যবহার কি? এতে চুইয়ে পড়া ও বাষ্পীভবনের কারণে জলের অপচয় অনেক বেশি হয়। এটি কোথায় করা হয়? মেনলি উত্তর সমভূমি বদ্বীপীয় অঞ্চলে এইভাবে সেচ করা হয়। ঠিক আছে। পুকুর সেচ বা ট্যাঙ্ক ইরিগেশন, এটি কি? জলের উৎস পুকুরে সঞ্চিত বৃষ্টির জল। জল কিভাবে ব্যবহার করা হয়? না শুষ্ক মৌসুমে সঞ্চিত শুষ্ক মৌসুমে বা বর্ষাকালে সঞ্চিত যে বৃষ্টির জল থাকে, সেটি জমিতে ছেড়ে দেওয়া হয়। এইভাবে ব্যবহার করা হয়। জলের ব্যবহার কি? মাঝারি বৃষ্টির পরিমাপের উপর নির্ভরশীল এটা।
এটি কোথায় মেনলি হয় না দক্ষিণ ভারত, যেমন তামিলনাড়ু, কর্ণাটক, এখানে ইউজ করা হয়। আচ্ছা, কুয়ো সেচ বা ওয়েল ইরিগেশন, এটিতে কি করা হয়, জলের উৎস হচ্ছে ভূগর্ভস্থ জল, কুয়ো করা হয়। এরপরে কি মাটির তলার জলকে ব্যবহার করা হয়। জল কি ব্যবহার করা হয়, জল হাতে বা পাম্পের সাহায্যে তোলা হয় এবং ফসলে প্রয়োগ করা হয়। জলের ব্যবহারেতে কি মাঝারি অঞ্চল কি উপদ্বীপীয় ভারতে এগুলো করা হয় বা পেনিনসুলার ইন্ডিয়াতে। এরপর কি নলকূপ সেচ বা টিউবওয়েল ইরিগেশন, এটি কি ইন্ডিয়াতে সব থেকে বেশি হয়। ঠিক আছে, জলের উৎস কি গভীর ভূগর্ভস্থ জল। জল কি ব্যবহার করা হয় না বৈদ্যুতিক বা ডিজেল পাম্প জল তুলে জমিতে বিতরণ করে। জলের ব্যবহার কি অতিরিক্ত ব্যবহারে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যেতে পারে। অঞ্চল এগুলো কোথায় কোথায় বেশি ব্যবহার করা হয় না পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে এই টিউবওয়েল ইরিগেশন বেশি পরিমাণে করা হয়। এরপর কি স্প্রিংকলার ইরিগেশন বা স্প্রিংকলার সেচ, এটিতে কি জলের উৎস কি ভূগর্ভস্থ জল বা ভূপৃষ্ঠের জল। জল কিভাবে ব্যবহার করা হয় না পাইপ এবং স্প্রিংকলারের মাধ্যমে সৃষ্টি, বৃষ্টির মতো জল সেটা নয়, বৃষ্টির মতন যেমন জল পড়ে সেরকম ভাবে জল ছিটকানো হয় এতে পাইপের মাধ্যমে, পাইপ এবং স্প্রিংকলারের সাহায্যে। জলের ব্যবহার কি না খালের চেয়ে জলের অপচয় কম। এতে কি হয় না সব থেকে উপযোগী কোথায় এগুলো না বালুকাময় মাটি, যেখানে বালুকাময় মাটি এবং কি অসম জমি, সেইগুলোতে অসম জমি মানে জল কি এদিক থেকে ওদিক ভালোভাবে যেতে পারবে না, সেই সব জায়গায় কি স্প্রিংকলার সেচ ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে কি আমার না স্থানীয় সেচ বা লোকালাইজ ইরিগেশন বা ড্রিপ ইরিগেশন। এই লোকালাইজ ইরিগেশন ড্রিপ ইরিগেশন বা ফোঁটা সেচও আমার বলা হয়। এটি জলের উৎস কি যে কোনো নিয়ন্ত্রিত উৎস। জল কিভাবে ব্যবহার করা হয় না কম চাপে সরাসরি গাছের মূলেতে ফোঁটা ফোঁটা করে জল ব্যবহার করা হয়। জলের ব্যবহার কি সব থেকে সাশ্রয়ী এটা, 40 থেকে 70% জল এতে সাশ্রয় হয়। আর সব থেকে উপযোগী কিসের জন্য না ফল, সবজি এবং জল সংকটপূর্ণ এলাকা যেখানে জলের পরিমাণ কম, সেই সব জায়গার জন্য এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন কি বলেছে, ইন হুইচ ইয়ার ডিড ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এনডিসি রিকমেন্ড ইজ ন্যাশনাল পলিসি ফর কোঅপারেটিভস। কি কোন বছরে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সমবায় সংক্রান্ত একটি জাতীয় নীতি সুপারিশ করেছিল। কত সালে না 1958 সালে। সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে এবং সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য 1958 সালে জাতীয় উন্নয়ন পরিষদ সমবায় বিষয়ে একটি জাতীয় নীতির সুপারিশ করেছিল। ঠিক আছে, আচ্ছা 19 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ রুলার অফ দ্য ওয়েস্টার্ন Kathiawara dynasty is primarily known for restoring the Sudarshan Lake in Kathiawara। ঠিক আছে, কাথিওয়ার আর কি বলছে, পশ্চিম ক্ষত্রপ রাজবংশের কোন শাসক প্রাথমিকভাবে কাথিওয়ারের সুদর্শন হ্রদ পুনরুদ্ধারের জন্য পরিচিত। কে না রুদ্রদমন ওয়ান। অ্যান্সার হয়ে যাবে কি রুদ্রদমন ওয়ান। কি না পশ্চিম ক্ষত্রপের সব থেকে বিশিষ্ট শাসক রুদ্রদমন প্রথম কাথিয়ারের বা গুজরাটের সুদর্শন হ্রদ মেরামত ও পুনরুদ্ধারের জন্য পরিচিত। এই মেরামত কাজের কথা বিখ্যাত জুনাগড় শিলালিপিতে লিপিবদ্ধ আছে। আচ্ছা, এই যে রিপেয়ার করেছিল এই হচ্ছে কাথিয়ার লেক, সেটি কোথায় লেখা আছে না জুনাগড় ইনস্ক্রিপশন বা জুনাগড় শিলালিপিতে এটি লিপিবদ্ধ আছে। হ্রদটি মূলত মৌর্য যুগে নির্মিত হয়েছিল। আচ্ছা, এই যে কাথিয়ার হ্রদটি আছে এটি কোন সময় নির্মিত হয়েছিল না মৌর্য যুগে নির্মিত হয়েছিল এবং বন্যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রুদ্রদমন প্রথম কি অধীনে এটি পুনরুদ্ধার করা হয়। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন কম্পোনেন্ট ইন টুথপেস্ট ফর ক্লিনিং দ্য টিথ বাই নিউট্রালাইজ দ্য এক্সেস অ্যাসিড টু প্রিভেন্ট টুথ ডিকে। দাঁতের ক্ষয় রোধ করার জন্য অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে দাঁত পরিষ্কারের জন্য নিচের কোনটি টুথপেস্টের একটি সাধারণ উপাদান। দেখো টুথপেস্টে কি হয় না আমাদের দাঁতের মধ্যে যে খাবার খাই, খাবারের মধ্যে থেকে সেই ব্যাকটেরিয়াগুলো দাঁতের মধ্যে এখানে যে খাবারের কণাগুলো থাকে সেগুলো সম্বন্ধে ব্যাকটেরিয়াগুলো কি না রিয়াক্ট করে কি করে না অ্যাসিড উৎপন্ন করে। সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করতে বা সেই অ্যাসিডকে কমানোর জন্য আমরা কি টুথপেস্ট ব্যবহার করি, সেই দাঁত মাজি। এই টুথপেস্টে কি থাকে বেসিক্যালি মেন থাকে কি বেশ বাকি ক্ষার। এই ক্ষার কি করে, এই ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। দাঁতের মধ্যে আমাদের যে অ্যাসিড গুলো হচ্ছে মুখের মধ্যে সেই অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে আর তারপরে কি করে সেটা নিউট্রালাইজ করে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না বেস। কি না মুখের ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন অ্যাসিডের কারণে দাঁত ক্ষয় হয় এবং টুথপেস্টে ক্ষার যেমন ক্যালসিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট থাকে যা অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে এবং দাঁত পরিষ্কার করতে এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে।
ক্ষার কি করে না অ্যাসিডকে প্রশমিত করে। ঠিক আছে। আচ্ছা, টুথপেস্টে যে মেন উপাদান থাকে সেগুলো কি? একটা প্রথমে হচ্ছে অ্যাব্রেসিভ বা ঘষক পদার্থ। এটি কি থাকে না ক্যালসিয়াম কার্বনেট এবং সিলিকা। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, টুথপেস্টের উপাদান সময় এখান থেকে অনেক কোশ্চেন এসছে আগে এনপিসিতে। ঠিক আছে, কি না ক্যালসিয়াম কার্বনেট সিলিকা এর কাজ কি না খাবারের কণা এবং প্লাক অপসারণ করে। ঠিক আছে, ও দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে, খাবারের কণা এগুলোকে বের করে আনে এবং এগুলোকে সেগুলো সাহায্য করে কে না ঘর্ষক বা অ্যাব্রেসিভ। এরপরে কি থাকে না ফ্লুইড কম্পোনেন্ট। ফ্লুইড কম্পোনেন্টের মধ্যে কি থাকে না সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম মনোফ্লোরোফসফেট, এগুলো থাকে। এর কাজ কি এনামেলকে, দাঁতের যে এনামেল সেটাকে শক্তিশালী করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। এরপরে কি থাকে কিছু ক্ষারীয় পদার্থ, যেমন কি সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এর কাজ কি না মুখের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করা বা নিউট্রালাইজ করা। এরপরে কি থাকে কিছু ডিটারজেন্ট বা ফেনা সৃষ্টিকারী পদার্থ থাকে টুথপেস্টের মধ্যে, কি যেমন সোডিয়াম লোরিল সালফেট থাকে। এর কাজ কি না ফেনা সৃষ্টি করে। আমাদের দাঁত মাজলে যে টুথপেস্টে যে ফেনা তৈরি হয় সেটি ফেনাটা তৈরি করে কে না সোডিয়াম লোরিল সালফেট। এটি কি ফেনা তৈরি করে এবং টুথপেস্টকে সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। এরপরে কি থাকে আর্দ্রকরণ পদার্থ। এই যে টুথপেস্ট আমাদের আছে, এই টুথপেস্ট যাতে কি শুকিয়ে না যায় সেই জন্য আর্দ্রীকরণ পদার্থ বা এগুলো থাকে। এর কাজ কি না টুথপেস্টকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, যেমন কি গ্লিসারিল, ঠিক আছে, সরবিটল এইগুলো থাকে। আর সুগন্ধি পদার্থ ফ্লেভারিং এজেন্ট এর মধ্যে কি কিছু কিছু যেমন হচ্ছে কি পুদিনা ফ্লেভার, ঠিক আছে, এরকম নানা রকম ফ্লেভারের মাজন পাওয়া যায়। সেগুলোতে কি সুগন্ধি পদার্থ কি থাকে পুদিনা, ঠিক আছে, পিপারমিন্ট তেল, এগুলো কাজ করে, এগুলি স্বাদ এবং সতেজতা উন্নত করে। এরপরে কি বাইন্ডিং বা ঘনকারী পদার্থ, বাইন্ডিং বা থিকানার, থিকানার কি গাম এবং সেলুলোজ এতে ব্যবহার করা হয়। সংরক্ষক এবং মিষ্টিকারক পদার্থ প্রিজারভেটিং এবং সুইটনার্স, এর মধ্যে কি সোডিয়াম বেনজোয়েট এবং স্যাকারিন থাকে। এগুলোর কাজ কি নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং স্বাদ উন্নত করে। টুথপেস্ট তাহলে মেনলি কি কি নিয়ে গঠিত না টুথপেস্ট ঘষক পদার্থ বা অ্যাব্রেসিভ, ফ্লোরাইড, ক্ষার, ডিটারজেন্ট এবং আর্দ্রকরণ পদার্থ, সুগন্ধি পদার্থ এবং বাইন্ডার থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলেছে না ইন দ্য কনটেক্সট অফ ফাইল সিস্টেম হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ এ ফাইল সিস্টেম মেটাডেটা। ঠিক আছে, মেটাডেটা মানে একটি ফাইল সিস্টেমের পরিপ্রেক্ষিতে একটি ফাইল সিস্টেমের মেটাডেটা এর প্রাথমিক উদ্দেশ্য কি না কি না মেটাডেটা কি প্রথমে দেখবো আমরা কি মেটাডেটা কি। মেটাডেটা কি না এটি একটি ফাইল সম্পর্কে তথ্য, ফাইলটা সম্পর্কে একটা তথ্য। ঠিক আছে, ফাইলের আসল বিষয়বস্তু নয়। আচ্ছা, ফাইলের ভেতরে আমার কি গান আছে না ছবি আছে না কোনো পিডিএফ আছে, সেইটা আমার কিছু পিডিএফ এর মধ্যে কি লেখা আছে, সেইটা হচ্ছে মেটাডেটার বিষয়বস্তু নয়। ওই যে ফাইলটা রয়েছে, ফাইলটার নাম কি, ঠিক আছে, ফাইলটা কত এমবি সাইজের, ঠিক আছে, এইসব জিনিসগুলো মেটাডেটার অংশ। যেমন কি ধরো না তোমার কাছে একটা ফাইল আছে যেটার নাম কি exam_notes.pdf, এটা একটা তোমার কাছে ফাইল আছে। এইটা আসল মেটাডেটা, আসল ডেটা এটার মধ্যে, এই যে নোটটা রয়েছে, এই যে ফাইলটা রয়েছে এর মধ্যে আসল ডেটা কি আছে, এটা মেটাডেটা নয়। কিন্তু আসল ডেটা কি আছে না পিডিএফ এর ভেতরে লেখা ছবি বিষয়বস্তুগুলো হচ্ছে এগুলো আসল ডেটা। আর এই যে তোমার কাছে এই ফাইলটা আছে এর মেটাডেটা কি না এর মেটাডেটা হচ্ছে ফাইলের নাম, ঠিক আছে, ফাইলের আকার কত এমবি সাইজ, ফাইলটা কত সালে তৈরি হয়েছিল, এবার শেষবার পরিবর্তন এই ফাইলটিকে কবে লাস্ট চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, এটি কি পড়া যাবে না লেখা যাবে এতে সেই অনুভূতি, এই জিনিসগুলো কি না মেটাডেটার অংশ। ঠিক আছে, তো মেটাডেটার প্রয়োজন কেন, এটি ফাইল খোঁজার জন্য, ফাইল খোলার জন্য এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য বা ফোল্ডার ডিরেক্টরিতে পরিচালন করার জন্য এটি ব্যবহার করা হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশন 4, টু রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ সাচ অ্যাজ দেয়ার নেম সাইজ অ্যান্ড কি টাইম স্ট্যাম্প অ্যান্ড পারমিশন। ফাইল এবং ডিরেক্টরি সম্পর্কে তথ্য রেকর্ড করা, তাদের নাম আকার টাইম স্ট্যাম্প এবং অনুমতি, এইগুলো আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো। 22 নম্বর প্রশ্ন কি বলেছে না ইন দ্য মিনিস্ট্রিয়াল হায়ারকি ইন ইন্ডিয়া মিনিস্ট্রি অফ স্টেট জেনারেলি হ্যাভ, ভারতের মন্ত্রী পর্যায়ে শ্রেণীবিন্যাসে রাজ্যের মন্ত্রীদের সাধারণত কি থাকে না সাধারণত মন্ত্রী পরিষদ থাকে। ভারতীয় মন্ত্রী পর্যায়ে এদের কি মন্ত্রীদের কি থাকে সাধারণত মন্ত্রী পরিষদ বা মন্ত্রীদের অর্পিত পোর্টফোলিওগুলির মধ্যে মাধ্যমিক পদ। ঠিক আছে, কি না ভারতের মন্ত্রিসভায় পদক্রম অনুযায়ী মন্ত্রী প্রতিমন্ত্রীরা সাধারণত তাদের মন্ত্রণালয়কে ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করে। তাদের কার্যনীতির দায়িত্ব থাকলেও তারা একজন ক্যাবিনেট মন্ত্রীর তত্ত্বাবধানে কাজ করে। সুতরাং তারা এই দপ্তরের মধ্যে দ্বিতীয় বা কনিষ্ঠ পদমর্যাদা ধারণ করেন। ঠিক আছে, 23 নম্বর প্রশ্ন কি বলেছে
Now, in MS PowerPoint 2019, which of the following tabs must you first select to access the open option for loading a saved PowerPoint file? আচ্ছা, মিমএস পাওয়ার পয়েন্ট 2019 একটি সংরক্ষিত পাওয়ার পয়েন্টে ফাইল লোড করার জন্য ওপেন বিকল্পটি অ্যাক্সেস করার জন্য আপনাকে প্রথমে নিচের কোন ট্যাবটি নির্বাচন করতে হবে? না, প্রথমে আমার ফাইল ট্যাবটিকে নির্বাচন করতে হবে নাকি এমএস পাওয়ার পয়েন্ট 2019 একটি সেভ করা ফাইল কিভাবে খুলবো? না, প্রথম ধাপ কি আমার এমএস পাওয়ার পয়েন্টটাকে আমরা খুলবো প্রথমে। দ্বিতীয় ধাপে কি না, উপরের বাম দিকের কোণাতে দেখবো, সেই কোণাতে কি আছে না ফাইল, কোণাতে ফাইল আছে, সেই ফাইলে আমরা ক্লিক করব। ধাপ 3 কি একটি নতুন মেনু খুলবে, সেই নতুন মেনুতে কি করবো ওপেনে ক্লিক করব, আর আমরা সেভ করা পাওয়ার পয়েন্ট ফাইলগুলো নির্বাচন করবো। সেখানে আমার সেভ করা ফাইলগুলো থাকবে, সেগুলোর মধ্যে একটাকে আমরা নির্বাচন করব। আচ্ছা, ফাইল ট্যাবই কেন? ফাইল ট্যাব হলো সেই জায়গা যেখানে পাওয়ার পয়েন্টে ফাইল সম্পর্কিত কাজগুলি রাখে। ফাইলকে ওপেন করা, সেভ অ্যাজ করা, প্রিন্ট করা, ক্লোজ করা। ঠিক আছে? অন্যান্য ট্যাবগুলি ফাইল খোলার জন্য নয়, বরং সম্পাদনার জন্য বা ওপেনিং কি আদার্স ট্যাব এডিটিং, অন্যান্য ট্যাবগুলো কি না এডিটিং করার জন্য ব্যবহার করা হয়। যেমন হোম ট্যাব, পাওয়ার পয়েন্টে হোম ট্যাব কি করে? যেখানে টাইপিং, ফন্ট, স্লাইড এগুলো চেঞ্জ করা হয়। ইনসার্টে কি ছবি এবং টেবিল সেখানে অ্যাড করা হয়। ডিজাইনে কি থিম, ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করা হয়। ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? না, ফাইল ট্যাব। ঠিক আছে? পরের প্রশ্ন দেখবো। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? The first parallel government following the Quit India movement was established in which city? আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের পর প্রথম সমান্তরাল সরকার কোন শহরে প্রতিষ্ঠিত হয়? কোন শহরে প্রতিষ্ঠিত হয়? না, বালিয়া। ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল। এরপর কি হয়? প্রথম সমান্তরাল সরকার বালিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। এর নেতৃত্ব কে দিয়েছিল? না, চিত্তু পান্ডে, যিনি শের এ বালিয়া নামেও পরিচিত। এই সমান্তরাল সরকার ব্রিটিশ কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল, যদিও এটি কেবল অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল। ঠিক আছে? 25 নম্বর প্রশ্ন কি বলেছে? না, নিচের কোনটি মেঘালয় সমভূমির মহকুমা নয়? ঠিক আছে? মিকির পাহাড়, ঠিক আছে, মিকির হিলস, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি না, মেঘালয় মালভূমি 3টি প্রধান পর্বতশ্রেণীতে বিভক্ত। কি কি? না, গারো পাহাড়, খাসি পাহাড় আর জয়ন্তীয়া পাহাড়। মিকির পাহাড় নয়। মিকির পাহাড় কি না, এইটি হচ্ছে আসামে ব্রহ্মপুত্র উপত্যকার দক্ষিণে অবস্থিত। এটি মেঘালয় মালভূমির কোনো উপবিভাগ নয়। ঠিক আছে? 26 নম্বর প্রশ্ন কি বলেছে? Where did Mendeleev arrange the elements in the periodic table with similar properties? মেন্ডেলিভ একই বৈশিষ্ট্য সহ পর্যায় সারণীতে উপাদানগুলি কোথায় সাজিয়েছিল? এক হচ্ছে ভার্টিক্যাল কলমে। ভার্টিক্যাল কলমে এইরকম ভাবে যেগুলো ছিল, তাতে কি হয়েছিল না একই বৈশিষ্ট্য সহ, ঠিক আছে, পর্যায় সারণীতে উপাদানগুলিকে এইখানে কি না এইখানে ধর একটা কোনো উপাদান আছে, এখানে কোনো একটা উপাদান আছে, এখানে কোনো একটা উপাদান আছে, এই উপাদানগুলোর কি না সবগুলোর কি একই বৈশিষ্ট্য এদের, এরকম ভাবে সাজিয়েছিল। কি দিমিত্রি মেন্ডেলেভ একই রকম রাসায়নিক ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একটি উল্লম্ব স্তম্ভে সাজিয়েছিল, যেগুলি পর্যায় সারণীতে গ্রুপ বলা হয়। এগুলোকে পর্যায় সারণীতে গ্রুপ বলা হয়। ঠিক আছে? আর এইরকম ভাবে যেগুলো থাকে সেগুলোকে আমরা পর্যায় বলি। ঠিক আছে? এবার মেন্ডেলিভের পর্যায় সম্বন্ধে আমরা দেখে নেবো। এখান থেকে অনেক প্রশ্ন আসে। কি না, দিমিত্রি মেন্ডেলেভ 1869 সালে পর্যায় সারণীর প্রস্তাব দেয়। কি মেন্ডেলিভ মৌলগুলিকে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমে সাজিয়েছিল, মানে ক্রমে সাজিয়েছিল। একই ধরনের ধর্মবিশিষ্ট মৌলগুলি একটি উল্লম্ব স্তম্ভে গ্রুপে স্থাপন করা হয়েছিল। মেন্ডেলিভের সারণীতে অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলা হতো, মানে এরকম ভাবে যেগুলো থাকতো সেগুলোকে সারি, সেগুলোকে কি বলা হতো না সারিগুলোকে পর্যায় বলা হতো। তারপরে কি মেন্ডেলিভ পর্যায় সূত্রটি বিবৃত করেন। মেন্ডেলিভের পর্যায় সূত্র কি? মৌলসমূহর ধর্ম তাদের পারমাণবিক ভরের পর্যায়ক্রমিক ফাংশন। কি মেন্ডেলিভের পিরিয়ডিক লটা কি? প্রপার্টিজ অফ এলিমেন্ট আর পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক মাসেস। ঠিক আছে? আচ্ছা, এই মেন্ডেলিভ কি করে না যেসব আবিষ্কৃত হয়নি এমন মৌলগুলির জন্য ফাঁকা জায়গা রেখেছিল। তিনি একা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের মতো অজানা মৌলগুলির ধর্মের ভবিষ্যৎবাণী করেছিল। গ্যালিয়াম, স্ক্যান্ডিনিয়াম এবং জার্মেনিয়ামের আবিষ্কার মেন্ডেলিভের সারণীতে সমর্থন করেছিল। মেন্ডেলিভ পর্যায়ক্রমের সাথে সামঞ্জস্য রাখার জন্য কিছু মৌলের পারমাণবিক ভর সংশোধন করেছিল। সারণীটিকে পরিবর্তন না করেই নিষ্ক্রিয় গ্যাসগুলির পরে একটি পৃথক গ্রুপ হিসাবে যুক্ত করা হয়েছিল। এবার কি না কিছু পারমাণবিক এবার কি ডিসক্রিপেন্সি বা আছে এই মেন্ডেলিভের পর্যালোচনায় কিছু ত্রুটি ছিল, সেগুলো কি না কিছু উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌল, যেমন কোবালের ভর কি নিকেলের থেকে বেশি,
ঠিক আছে? কোবালের ভর নিকেলের থেকে কম, কিন্তু সেটাতে আগে ছিল। হালকা মৌলগুলি আগে স্থাপন করা হয়েছিল। মেন্ডেলিভের সারণীতে হাইড্রোজেনের অবস্থান অনিশ্চিত ছিল। হাইড্রোজেন কোথায় থাকবে সেটির কোনো ঠিক জায়গা ছিল না। এই সারণীতে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি স্থাপন করেছিল। মানে আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছিল, সেটার ভিত্তি স্থাপন করেছিল মেন্ডেলিভের পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে কি পারমাণবিক ভরের উপর নয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে গঠিত করা হয়েছিল আধুনিক পর্যায় সারণী। হেনরি ও মোজলে এই আধুনিক পর্যায় সারণী দিয়েছিল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা কি না এই আজকে আমরা কি করলাম না, এই 9 তারিখের সেকেন্ড শিফট আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা কি করব না, এই থার্ড শিফটের অ্যান্সার জিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা কি করো, নোট করো আর ডেলি রিভাইজ করতে থাকো আর ডেলি ভিডিও দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।